জানি শিকাগো হে মার্কেটে সেখানে রক্তাক্ত শ্রমিক অভ্যুত্থান ঘটে এবং 8 ঘন্টা কর্মদিবস অর্থাৎ তাদের যে প্রথম দাবিটা সেই দাবিটা কিন্তু পূরণ হয়, যে 8 ঘন্টা কর্মদিবসের দাবিটা পূরণ হয় মে দিবস হিসেবে যেটাকে আমরা পালন করি। সেখানে শ্রম আইন অনুযায়ী কোনো কারখানা বা কোনো অফিসে যদি 40 জনের অধিক নারী থাকেন তাহলে সেই কারখানা বা অফিসে অবশ্যই ডে কেয়ার সেন্টার থাকতে হবে। কিন্তু এগুলো কিন্তু খালি লেখা পড়ার মধ্যে আছে, এখনো কাগজ কলমে। দেশের পারিবারিক আইনে সমান অধিকার প্রতিষ্ঠিত হয়নি, এখনো সেটা ধর্মীয় আইন হিসেবে পরিচালিত হয়। এবং সেখানে আমরা যদি দেখি তাহলে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু যদি ভাই বর্তমান থাকেন তাহলে বোন কিন্তু পৈতৃক কোনো সম্পত্তি পান না। আপনার প্রশ্নের আসার আগে একটু পিছন দিকে ফিরতে চাই, সেটা হচ্ছে আজকে বিশ্ব নারী দিবস। এই নারী দিবসটা আসলো কিভাবে? কারণ আমাদের না নারী দিবসটা শুধুমাত্র একটা পোশাকি বা একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। মানে নারী দিবসটার দিন আমরা খুব আনুষ্ঠানিকতা পালন করি, কিন্তু আসলে যে নারী দিবসের যে একটা লড়াকু ভূমিকা, সেই ইতিহাসটাকে আমাদেরকে অনেকটা ভুলিয়ে দিতে চায়। তো সেটাকে স্মরণ করা হয় না, সামনে আনাটা হয় না, আমরা সেই পাঠ্যপুস্তকেও দেখি না। তো আমরা যদি সেই ইতিহাসটা একটু জানি তাহলে আমরা দেখবো যে 1857 সালে নিউ ইয়র্কে সেই সময় হাজার হাজার নারী শ্রমিক তারা রাস্তায় নেমে এসেছিল। তারা প্রধানত 4টা দাবি করেছিল। একটা হচ্ছে যে তাদের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাটানো হতো, তারা নির্দিষ্ট কর্মঘণ্টার দাবি তুলেছিল। তাদের পুরুষ শ্রমিকদের তুলনায় তাদের মজুরি ছিল অর্ধেকেরও কম, তারা সমকাজে সমমজুরির দাবি তুলেছিল। তারা সেখানে যে কর্ম পরিবেশ ছিল সেটা স্বাস্থ্যকর ছিল না, অনিরাপদ ছিল। সেইটাকে তারা কর্মক্ষেত্রটাকে স্বাস্থ্যকর এবং মানবিক এবং নিরাপদ কর্মক্ষেত্র, এই জায়গায় তারা দাবি তুলেছিল। তাদের দাবি ছিল যে কৃষ্ণাঙ্গ এবং অভিবাসী শ্রমিক যে নির্যাতন করা হতো সেই নির্যাতনটা যেন বন্ধ হয়। এই দাবিগুলোতে তারা হাজারে হাজারে নারী সেদিন নিউ ইয়র্কে নেমে এসেছিল। 8 মার্চ সেই দিনটা ছিল। এবং সেইখানে আমরা দেখি যে সেখানে পুলিশ মালিকের তত্ত্বাবধানে পুলিশ সেখানে হামলা চালায় এবং হামলা চালালে সেখানে প্রচুর নারী গ্রেপ্তার হন, আহত হন। নারীরা মানে অনেক সংকটে পড়েন, কিন্তু আন্দোলন কিন্তু আরো বেগবান হয়। সেটা আমেরিকায় ছড়িয়ে পড়ে এবং সাথে সাথে ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ে। তো সেখান থেকে আমরা দেখি যে এই আন্দোলন কিন্তু খুব দীর্ঘ সময় ধরে চলেছে এবং আমরা কিছু বছর পরে দেখতে পাই যে সেখানে ভোটাধিকারের দাবি এর সাথে ভোটাধিকারের দাবিও যুক্ত হয়। একদম নারীদের সর্বজনীন ভোটাধিকার, সেই দাবিটা যুক্ত হয়। তখন শিক্ষিত নারীরাও এই আন্দোলনে যুক্ত হয়ে গেলেন ইউরোপে এবং আমেরিকার দেশে দেশে। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে 1886 সালের 1 মে আমরা জানি শিকাগো হে মার্কেটে সেখানে রক্তাক্ত শ্রমিক অভ্যুত্থান ঘটে এবং 8 ঘন্টা কর্মদিবস অর্থাৎ তাদের যে প্রথম দাবিটা সেই দাবিটা কিন্তু পূরণ হয়, যে 8 ঘন্টা কর্মদিবসের দাবিটা পূরণ হয় মে দিবস হিসেবে যেটাকে আমরা পালন করি। এরপর আমরা দেখি যে এই আন্দোলন কিন্তু থেমে থাকলো না, কারণ নারীদের যে আরো দাবিগুলো ছিল সেই দাবিগুলো এবং বিশেষ করে ভোটাধিকারের দাবি সেগুলো পূরণ হলো না, ফলে আন্দোলন চলতে থাকলো। 1910 সালে সেখানে ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জার্মান ক্লারা জেটকিন, জার্মান নেত্রী, সমাজতান্ত্রিক নেত্রী ছিলেন তিনি। ক্লারা জেটকিন তিনি এই 8 মার্চ বহু সংগ্রামের একটা ঐতিহ্যবাহী দিন হিসাবে, নারীর সমান অধিকার এবং মানুষ হিসেবে মর্যাদার দিন হিসাবে 8 মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করেন। সেখানে 100 জন নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন 17টি দেশের। তো সর্বসম্মতি ক্রমে এই দিবসটা ঘোষিত হয়, সবার সম্মতিতে এটা ঘোষিত হয় এবং এরপর থেকে আমরা 8 মার্চ বিশ্ব নারী দিবস হিসেবে পালন করে আসছি। আমি যদি সেই জায়গা থেকে এখনকার অবস্থাটা আমি বাংলাদেশের, আমরা অর্থাৎ 115তম নারী দিবস আজকে পালন করলাম, সেই সময় আমি বাংলাদেশের পরিস্থিতিটা একটু যদি বলি, আমি যদি ওই দাবিগুলোর কথাও চিন্তা করি তাহলে আমাদের ভোটাধিকারের দাবিটা কিন্তু পূরণ হয়েছে এবং 8 ঘন্টা শ্রম দিবস দাবিটা আছে। যদিও 8 ঘন্টা আমাদের দেশের নারী শ্রমিক 2 কোটির মতো নারী শ্রমিক বাংলাদেশে কাজ করেন। সেই 2 কোটি নারী শ্রমিকের 80% নারী শ্রমিক হচ্ছেন অপ্রাতিষ্ঠানিক, যাদের কিন্তু কর্মঘণ্টার কোনো ঠিক নাই। অর্থাৎ তারা কৃষি কাজ করেন, তারা ডে লেবার হিসেবে কাজ করেন, তারা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন, তারা নানা অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কাজ, অর্থাৎ কাজের নিশ্চয়তা নেই, সেখানে নিয়োগপত্র নাই।
সেখানে কোনো মানে একটা যে কর্ম পরিবেশ সেটাও কিন্তু নাই। এখন যে মেয়েটা রাস্তায় কাজ করে নির্মাণ শ্রমিক হিসেবে, তার কি বাথরুমে যাওয়ারও কিন্তু সুযোগ নাই। খেতে যারা কাজ করে তাদের বাথরুমে যাওয়ার সুযোগটা কোথায় বলেন তো? তার মানে কর্ম পরিবেশ বলতে যা বোঝায় তাহলে সেটা নাই। আমরা জানি যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের কিন্তু বাংলাদেশে অনেকগুলো নিয়ম আছে। সেখানে শ্রম আইন অনুযায়ী কোনো কারখানা বা কোনো অফিসে যদি 40 জনের অধিক নারী থাকেন, তাহলে সেই কারখানা বা অফিসে অবশ্যই ডে কেয়ার সেন্টার থাকতে হবে। কিন্তু এগুলো কিন্তু খালি লেখা পড়ার মধ্যে আছে, এখনো কাগজ কলমে আছে। আমরা বাস্তবে জানি যে নারীরা শুধুমাত্র সন্তানকে দেখাশোনার জন্য কিন্তু অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন বা তারা কাজে যেতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি যে যে সমকাজী সমমজুরি আমাদের কিন্তু কাগজ কলমে আছে, আমাদের দেশে সমকাজী সমমজুরি এটা আইনত বৈধ। কিন্তু আমরা দেখছি যে যারা এই যে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, এরা কিন্তু এখনো তারা 33% গড়ে 33% কম মজুরি পেয়ে থাকেন। এই যে নির্মাণ শ্রমিকের কথা বললাম বা কৃষি শ্রমিকের কথা বললাম, কৃষি শ্রমিকরা তো একদম, যেখানে পুরুষ শ্রমিকরা পুরুষ কৃষি শ্রমিক 600 টাকা পাচ্ছেন, সেখানে নারী শ্রমিকরা 320, 350, 360 এরকম করে যে যাকে দিতে পারে, মোটামুটি 300-400-র মধ্যে এর বেশি পান না। তার মানে কি পরিমাণ তাকে কিন্তু কম মজুরি দেওয়া হচ্ছে। এখন দেখেন এই যে বিষয়গুলো, এবং আমরা দেখি যে শ্রম যেখানে নারীরা অধিক শ্রম খাতে আছেন, মানে অর্থাৎ যেমন গার্মেন্টস এ নারী শ্রমিকের সংখ্যাটা বেশি, বা চা শ্রমিকের ক্ষেত্রে নারী শ্রমিক সংখ্যাটা বেশি, বিড়ি শ্রমিকের ক্ষেত্রে তাই, চিংড়ি ঘেরে যে কাজ করেন তারা নারী শ্রমিক বেশি। এইসব নারী প্রধান খাতগুলোতে আমরা দেখি মজুরি কিন্তু অত্যন্ত কম। আপনি গার্মেন্টস এর কথা বলেন, পোশাক শ্রমিক হিসেবে আমাদের দেশের শ্রমিকদের পৃথিবীর সবচেয়ে কম মজুরি তাদেরকে দেওয়া হয়। আপনি চা শ্রমিকের কথা বলেন, একজন দিনে দৈনিক যদি 23 কেজি চা পাতা সে তুলতে পারে, তাহলে সে 170 টাকা পাবে। যদি 23 কেজি না পারে, সেই অনুযায়ী তার টাকা কাটা যাবে। তাহলে 170 টাকা, আপনি যেখানে চালের কেজি 60 টাকা, মোটা চালের কেজি, সেখানে 170 টাকা দিয়ে সে কি করবে, মানে কিভাবে চলবে? মানে এই যে কম মজুরি দেওয়া হচ্ছে, তাহলে এখানে কিন্তু একটা বিষয় আছে যে তাহলে নারীকে সস্তা শ্রম, তার কাছ থেকে সস্তা শ্রম কিনে নিচ্ছে পুঁজিপতিরা, মানে নারীর শ্রমটা সস্তায় বিক্রি হয়ে যায়। এখন দেখেন সেইটার ফলাফল আমাদের পরিবারগুলোতে কিভাবে পড়ে, দৃষ্টিভঙ্গিতে কিভাবে পড়ে। আমাদের কিন্তু সম্পত্তির সমান অধিকার নাই। পারিবারিক আইনে বাংলাদেশের পারিবারিক আইনে সমান অধিকার প্রতিষ্ঠিত হয়নি এখনো, সেটা ধর্মীয় আইন হিসেবে পরিচালিত হয়। এবং সেখানে আমরা যদি দেখি তাহলে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু যদি ভাই বর্তমান থাকেন, তাহলে বোন কিন্তু পৈতৃক কোনো সম্পত্তি পান না, উত্তরাধিকারী হন না। এবং যদি মুসলিম সম্প্রদায়ের কথা বলি, তাহলে সেখানেও কিন্তু উত্তরাধিকারের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকারে তারা বৈষম্যের শিকার হন, ভাইয়ের সমান পান না, সেখানে প্রায় অর্ধেক পান। আচ্ছা, এখন ধরেন এই যে তাহলে দৃষ্টিভঙ্গিটা, একটা ছেলে বা একটা মেয়ে শিশু যখন বড় হচ্ছে, সে তো বড় হচ্ছে এগুলো দেখেই, পরিবেশ দেখেই। তাহলে তার মা এবং বাবা একই কাজ করে আসছে, মা কম মজুরি পায়, বাবা বেশি মজুরি পায়। সম্পত্তির ক্ষেত্রে মা কম পাবে, বাবা বেশি পাবেন। তারপরে যদি আমি দেখি যে পারিবারিক যে আইনগুলোতে বাবা বেশি অধিকার রাখে, মা কিন্তু সেই অধিকার, বিবাহ বিচ্ছেদের কথা চিন্তা করেন, আপনি সন্তানের অভিভাবকত্বের কথা চিন্তা করেন, সেখানে কিন্তু মা কম অধিকার পাবে। তারপরে কি হচ্ছে, নারীর যে কাজ, গৃহস্থালী কাজ, বাংলাদেশের গৃহস্থালী কাজ 90% নারীরা করেন। পুরুষেরা যদি কেউ কোনো সহযোগিতাও করেন গৃহস্থালী কাজে, তাহলে মনে করেন যে নারীর কাজটা আমি করে দিলাম, তোমার কাজটা আমি করে দিলাম, এরকম মনে করেন। তাহলে নারী যখন আবার ঘরে কাজ করছে, তার কিন্তু কোনো হিসাব আমাদের জিডিপিতে বা আর্থিক ভাবে কোনো হিসাব করা, নিরূপণ করা হয় না যে নারী যে পরিমাণ কাজ করছে এটা কত পরিমাণ কাজ করছে। এই যে ঘর গুছায়, এগুলো তো কোনো বেতন নাই। তাহলে এগুলো সে ঘর পরিষ্কার করে, সে কাপড় চোপড় পরিষ্কার করে, রান্না করে, ছোট বাচ্চাদের দেখে, বৃদ্ধদের দেখে, অসুস্থ মানুষকে দেখে, তাহলে সেগুলোর কি মূল্যায়ন হতে পারে? সিপিডি একটা গবেষণা করেছিল, সে গবেষণায় দেখা গেল যে বাংলাদেশের নারীরা বছরে যে কাজ করেন সেই হিসাব করলে দেখা যাবে সেটা হচ্ছে 11 লক্ষ কোটি টাকা। তার মানে আমাদের যে বাজেট হয় তারও দুই গুণের প্রায় সমান। এরকম পরিমাণ নারীরা কাজ করে। তারা প্রতিস্থাপন পদ্ধতিতে হিসাব করছিল যে এটা বাজার থেকে যদি আমি কিনতাম তাহলে কিরকম দাম হতো, তাহলে সেই হিসাবে তারা করেছে। তাহলে নারীর গৃহস্থালী কাজেরও কোনো মূল্যায়ন নাই। তাহলে এই যে ছোট ছেলে মেয়েদের মধ্যে কি মানসিকতা গড়ে উঠবে যে
তাহলে সে বুঝবে তার বোনটা তার মতো সমান অধিকার রাখে না, সমান মর্যাদাও রাখে না, আর বোনটাও কিন্তু একটা হীনমন্যতা নিয়ে বড় হবে। এবং চারপাশে সমাজে সে কি দেখতেছে, আমি যদি দেখি সমাজে রাষ্ট্রে সে কি দেখতে পাচ্ছে, আমরা দেখতেছি। আপনি বেশি দিন না, আমি কিছুদিনের যদি হিসাব দিই, বাসে একটা রাতের বাস, সেখানে রাজশাহীগামী বাসে আমরা দেখলাম যে সেখানে ডাকাতি হলো, সেখানে 2.5 ঘন্টা ধরে নারীদের উপর নিপীড়ন করা হলো বাসের মধ্যে, এবং সেই মামলাটা পর্যন্ত 3 দিন পরে নেওয়া হলো, গ্রেপ্তার করা হলো আরো পরে। এবং সেটা মানে এইভাবে আমরা দেখি। আচ্ছা তারপর আমরা কি দেখতে পাই? তারপর আমরা দেখতে পাই যে একজন কিশোরীও না, সে হচ্ছে চতুর্থ, একজন শিশু বলা যায়, 4th শ্রেণীতে পড়া একটা মেয়ে, সে আপনার 21শে ফেব্রুয়ারিতে সকালে ফুল কুড়িয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবে, তাকে ধর্ষণ করা হলো। এই পরশুদিনের আগের দিন আপনার মৌলভীবাজারে সেখানে চকলেট কিনতে বাসার নিচে 3 বছরের একটা বাচ্চা চকলেট কিনতে গেছে বাসার নিচের দোকানে, সেখানে তাকে রেপ করা হয়েছে। এবং আপনারা জানেন যে মাগুরার একটা মেয়ে, তাকে হচ্ছে মাত্র 8 বছর বয়স, বোনের বাসায় বেড়াতে আসছে, সেই তার বোনের শ্বশুর তাকে রেপ করেছে, এবং সে ভয়ানক খারাপ অবস্থা তার। আমরা দেখতে পাচ্ছি যে সে হচ্ছে প্রায় মৃত্যু শয্যায়, মানে এখন সে ভেন্টিলেটরে আছে, লাইফ সাপোর্টে আছে। তো সে তার হচ্ছে এই অবস্থা। তাহলে আমি খালি এটা শিশুদের কথা বললাম। বাংলাদেশে এখনকার পরিস্থিতি বলছে যে দিনে গড়ে 17টি করে ধর্ষণের ঘটনা ঘটছে, আর নিপীড়ন নির্যাতন তো আছেই। তাহলে এখন দেখেন, যদি আপনি বিচার না পান, আমরা দেখেছি এর আগে শেখ হাসিনার আমল, স্বৈরাচারী আমল, সেই আমলে আমরা তনু হত্যার বিচার পাই নাই, অনেক আন্দোলন করছি আমরা বিচার পাই নাই, আমরা অনেক আন্দোলনের বিচার, সাগররুনি হত্যার বিচার পাই নাই, অসংখ্য নারী নির্যাতনের আমরা কোনো বিচার পাই নাই। ছাত্রলীগ, যুবলীগ, সেখানে আওয়ামী লীগের লোকজন, সেখানে ক্ষমতা এবং টাকার প্রভাবে তারা কিভাবে কি করে, কোনো বিচারই আমরা পাই না। সেখানে একটা আমরা হিসাব দেখিয়েছিলাম যে 97% মামলার কোনো বিচারই হয় না। সেটা হচ্ছে আপনার সরকারি একটা রিপোর্টেই ছিল যে এই যে নারীদেরকে যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের একটা রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছিল যে যে পরিমাণ ঘটনা ঘটে তার সেই ঘটনার মাত্র 10%-এর মামলা হয় ধর্ষণের ক্ষেত্রে, এবং তারও আবার যেই মামলাগুলো হয় সেটা 97%-এর কোনো বিচার হয় না, মাত্র 3%-এর বিচার হয়। তখন আমরা কিন্তু এগুলো নিয়ে অনেক আন্দোলন করেছি, এবং এখন আমরা বলতে চাচ্ছি যে তাহলে এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে নারীদের একটা বিশাল ভূমিকা ছিল। আপনি জানেন, আপনারা সবাই জানেন যে গণ অভ্যুত্থানে কিন্তু নারীদের বিশাল ভূমিকা ছিল। গণ অভ্যুত্থান যখন একটা পর্যায়ে স্থমিত পর্যায়ে চলে যাচ্ছিল, তখন কিন্তু রাতে নারীরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বের হয়ে আসলো এবং আন্দোলনের গতিকেই চেঞ্জ করে দিল। তারা একটা মানে অন্ধকারে আলোর মশাল জ্বেলেছিল এই নারীরা, সামনে থেকে সাহসিকতার সাথে লড়াই করেছে, জীবন দিয়েছে এই নারীরা। কিন্তু আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরে তারা সিন আউট হয়ে গেল, কোথাও নাই। আপনি 11টা সংস্কার কমিশন করলেন, সেখানে নারী সংস্কার কমিশন ছাড়া কোন কমিশনে মেয়েরা নাই, এবং সমস্ত জায়গায় দেখেন আপনার নারীকে কিন্তু মাইনাস করে দেওয়া হচ্ছে। গণ অভ্যুত্থানের পরপরই আমরা দেখলাম কক্সবাজারে পোশাক, মানে একটা তার পোশাক নিজেরই পোশাক পরেছে, এবং তার চলাফেরার জন্য কক্সবাজারে কিছু যুবক একজন নারীকে হেনস্থা করলো পুলিশের সামনে, তাদের কিন্তু বিচার হলো না। এরপর আমরা অসংখ্য জায়গায় দেখেছি যে নারীদেরকে তার চলাফেরা বা পোশাক নিয়ে তাকে হেনস্থা করা হয়েছে। আমি একটু শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি তো শেষ করে দিচ্ছি। তো যে ঘটনাটা ঘটেছে সেই নারী তো মামলা তুলে নিতে হয়েছে তাকে, মানে এই যে তাকে এটা কেন মামলাটা, তাহলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে না? তাহলে আমাদের দেশের সংবিধানে আছে আমার নিরাপত্তা, আমার জানমালের নিরাপত্তা দিবে রাষ্ট্র, মানে সরকার। তাহলে আপনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা দিতে না পারেন, আমাকে যদি মামলায় নির্যাতকের কাজ জন্য প্রত্যাহার করতে হয়, নির্যাতকের নামে যে মামলা সেটা যদি আমি প্রত্যাহার করতে বাধ্য হই, তাহলে আপনি কি নিরাপত্তা দিলেন? তাহলে আপনি পদত্যাগ করেন, আপনি পাচ্ছেন না দায়িত্ব, আপনি পদত্যাগ করেন, তাহলে সেটাও করবেন না। আর আমরা দেখছি বিভিন্ন জায়গায় তাদেরকে জায়েজ করা হচ্ছে, যারা নির্যাতক তাদের পক্ষে বরং কথা বলা হচ্ছে। এবং এই যে আমি বলছিলাম যে ডাকাতি হলো, যে সেটা মামলায় নিতে চাচ্ছিল না, সেইটা তো পুলিশ মামলায় নিবে না। এবং বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো হচ্ছে শুরুতেই কিন্তু মামলা নিতে চায় না। অনেক আপনার এখানে
মানে অনেক মানুষ সেখানে যেয়ে মামলা দিতে হয়, এই হচ্ছে পরিস্থিতি হয়ে গেছে। তাহলে আমার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি 7 মাসেও কেন ঠিক হবে না? ঠিক আছে, আপনি প্রথম দিকে ঠিক হয় নাই, সেটা আমরা একটা বুঝি যে হ্যাঁ একটা অভ্যুত্থানের পরে ঠিক হয় না, কিন্তু 7 মাস পরেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক হবে না? কেন আপনি আপনার নিরাপত্তা দিতে পারবেন না? যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে আপনার তো থাকার দরকার নাই, আপনি আছেন কেন? আপনি তো নিরাপত্তা দেওয়ার জন্যই আছেন। তা যদি না পারেন, তা আমার মনে হয় যে সেটা পদত্যাগ করা উচিত। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে চলতে পারে না। আমরা নারীরা, আপনি বলছিলেন যে নারীরা কেন নামছে না, নারীরা নামছে, নারীরা সব জায়গায় নামার চেষ্টা করছে। এবং আপনি দেখেন আমরা আমাদের আজকে বিভিন্ন শুধু নারী দিবস বলে না, আপনি মাগুরার ঘটনা দেখেন, এই ডাকাতির ঘটনা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হচ্ছে, আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। আমরা আগে যেরকম আমরা মানে মিডিয়াতে দেখতে পেতাম, কিন্তু এখন আমরা মিডিয়া কভারেজটা দেখতে পাই না নারীদের ব্যাপারে। যে এটা আবার একটা বিষয় আছে, মিডিয়া আসলে কিভাবে চলছে সেটাও একটা মানে জাতীয় মিডিয়াগুলো, জাতীয় পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়া কিভাবে চলছে। কেন ডাকাতির ঘটনাটা, রাজশাহীগামী বাসে যে ডাকাতি হলো, ওটার খবর কিন্তু আমরা বাংলাদেশের মানুষ জানতে পেরেছি 3 দিন পরে। কিভাবে জানলাম? বিবিসি বাংলায় প্রথমে এই রিপোর্টটা আসে। তারপরে তার মানে আমাদের যে এই ভয়েস গুলো রেইজ হচ্ছে, সেগুলোও কিন্তু খুব বেশি মিডিয়াতে আসছে না। আমরা তো জানি মিডিয়াগুলোর পরিস্থিতি কি। মিডিয়া যখন যারা ক্ষমতায় থাকেন, অনেকটা তাদেরই একটা পৃষ্ঠপোষকতা করে, এই জায়গাটায় আমরা অবস্থান করছি।